ধারার বিষয়টা হচ্ছে যে ১৫ বছরের কম বয়স্ক। তাহলে এখানে একটা এই বয়সটা খেয়াল রাখবেন যে ১৫ বছরের কম বয়স্ক ব্যক্তিদেরকে যদি কারাদণ্ড, কারণ আমরা শিশু বলতে বুঝি ১৮ বছর। কিন্তু এখানে বলতেছে যে ১৫ বছরের কম বয়স্ক কোন ব্যক্তিকে কারাদণ্ড দিলে খেয়াল করেন, কারাদণ্ড দিলে তখন আদালত এদেরকে জেলে না প্রেরণ করে সংশোধনাগারে প্রেরণ করবে। এরপরে ৪০০ ধারাটা এমসিকিউ এর জন্য, দণ্ড কার্যকর করার পর ফেরত। যখন কোন দণ্ড সম্পূর্ণরূপে কার্যকর করা হয় তখন যে পদ্ধতিতে এই কার্যকর করা হয় সম্পাদনকারী অফিসার এর সত্যতা অনুমোদন পূর্বক নিজ হাতে পৃষ্ঠাঙ্কন সহ পরোয়ানাটি ইস্যুকারী আদালতের নিকট ফেরত দিবেন। মানে হলো যে জৈনেক ক ৩ বছর চুরির দায়ে একটা শাস্তি পেল। তখন যেই অফিসার সেই শাস্তিটা যার অধীনে থেকে সে জেল খাটলো, সেই অফিসার নিজে এর সত্যতা পৃষ্ঠাঙ্কন করে যে হ্যাঁ, জৈনেক ক-কে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ৩ বছর শাস্তি খাটানো হয়েছে। তখন ওই পরোয়ানাটা শাস্তি খাটানোর পরে যেই আদালত থেকে দিয়েছিল শাস্তি খাটানোর জন্য, সেই আদালতে কি করবে? ফেরত পাঠাবে। এরপরে ৪০১ ধারা, যেটা মূলত রাজনৈতিক মামলার ক্ষেত্রে সবচাইতে বেশি প্রয়োগ করা হয় এবং সর্বশেষ খালেদা জিয়াকে বলছিল যে এই ধারায় আসলে মাফ করার জন্য। এই ধারায় মাফ করার অন্যতম শর্ত হইল যে যিনি অপরাধ করেছেন তার কি করতে হবে? দোষ স্বীকার করে আবেদন করতে হবে যে আমি অপরাধটা করেছি, আমাকে ক্ষমা করা হোক। এই এ এ এই ধরনের ক্ষেত্রে আরকি। তাইলে এটা করে হলো সরকার। তাইলে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়, তখন সরকার যেকোনো সময় শর্তে বা বিনা শর্তে তার দণ্ড স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশ কি করতে পারেন? মওকুফ করে দিতে পারেন। তাইলে সরকার যেকোনো সময় যেকোনো শর্তে বা বিনা শর্তে যেকোনো অপরাধীকে তার দণ্ড বা দণ্ডের কোনো অংশ বা অংশবিশেষ কি করতে পারেন? ক্ষমা করতে পারেন ৪০১ ধারার ক্ষমতা বলে। এরপরে ২ উপধারায় বলছে যে কোন দণ্ড স্থগিত বা মওকুফের জন্য সরকারের নিকট যদি আবেদন করা হয়, তাহলে যে আদালত উক্ত দণ্ড দিয়েছিলেন বা অনুমোদন করেছিলেন সেই আদালতের বিচারককে সরকার উক্ত আবেদন মঞ্জুর করা উচিত কিংবা মঞ্জুর করতে অস্বীকার করা উচিত, সেই সম্পর্কে তার মতামত, কারণ সহ ও নথির সকল তথ্য প্রেরণ করার নির্দেশ দিবেন। তাইলে যদি কারো দণ্ড স্থগিত বা মওকুফের জন্য সরকারের কাছে কেউ আবেদন করে, ধরেন জৈনেক ক সরকারের কাছে আবেদন করল, করা হলে যেই আদালত তাকে এই শাস্তিটা দিয়েছিল সেই আদালতের বিচারককে সরকার এই আবেদন মঞ্জুর করা কি উচিত নাকি মঞ্জুর করতে অস্বীকার করা উচিত, এই বিষয়ে ওই আদালতের মতামত চাইবে সরকার। সরকার বিচারকের কাছে মতামত চাইবে যে আসলে এই অপরাধীকে যদি আমি মাফ করি এটা কি আসলে উচিত হবে না অনুচিত হবে, এর কারণ উল্লেখ করে এবং নথির সকল তথ্য প্রেরণের জন্য নির্দেশ দিবেন সরকার। এরপরের উপধারায় বলতেছে যে কোন অপরাধীকে যে সকল শর্তে দণ্ড স্থগিত বা মওকুফ করা হয়েছিল তার কোনটি যদি লঙ্ঘন করে, তাহলে সরকার দণ্ডিত বা মওকুফের আদেশ বাতিল করবে এবং পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করবে। এই যে ৪০১ এর ৩ উপধারায় পুলিশ কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তো ওই যে ঐদিন লিখিত একটা প্রশ্ন দিছিলাম যে কোন ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুসারে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। এই ৪০১ এর ৩ উপধারা কিন্তু এটার সাথে সম্পৃক্ত এবং এটার সাথে পুলিশ রেগুলেশনস ১১২০, এই ৩ উপধারার সাথে পুলিশ রেগুলেশনস ১১২০ আপনারা মিলাইয়া পড়বেন। এটার সাথে একই বিষয় বলা আছে যে একজনকে যেই শর্তে মওকুফ করা হয়েছিল, যে বলছিল যে সে ১ মাস পর, পর আদালতে যায় হাজির দিবে অথবা ৩ মাস পর, পর হাজিরা দিবে, এইরকম কিছু একটা শর্ত দিছিল। অথবা ধরেন দণ্ড স্থগিত করার জন্য বলছিল যে কোনো অশান্তি করবে না, কোনো রাজনৈতিক বক্তব্য দিবে না। এই ধরনের ধরেন কোনো একটা শর্ত দিল। তো সেই ব্যক্তি মুক্তি পাওয়ার পর সেই শর্ত কি করলো? লঙ্ঘন করলো। প্রকাশ্যে যেয়ে বক্তব্য দেওয়া শুরু করলো। যেমন সর্বশেষ খালেদা জিয়াকে কিন্তু এই সুযোগগুলো দেওয়া হয়েছিল। তাকে বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল এবং বলছিল সকল প্রকার রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি থেকে তাকে দূরে থাকতে হবে। এবং তিনি কিন্তু তখন সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে ছিলেন। তো তিনি যদি কোনো কারণে একটা শর্ত ভঙ্গ করতেন, তখন কিন্তু তাকে এই ৪০১ এর ৩ উপধারা অনুসারে কি করা যাবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে এবং তার যে দণ্ড স্থগিত বা মওকুফ করা হয়েছিল এই আদেশটা কি করত? এই শর্ত লঙ্ঘন করার সাথে, সাথে বাতিল হয়ে যাইত এবং বাতিল হওয়ার সাথে, সাথে পুলিশ বিনা পরোয়ানায় তাকে গ্রেফতার করতে পারত। এবং এই ৪০১ ধারা অনুসারেই মূলত এই যে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এই যে ধরেন কোন একজন ব্যক্তি শাস্তি পাচ্ছে, তখন এই যে ক্লাসে বলছিলাম যে
পরিবারের কোনো সদস্য মারা গেলে কিন্তু মুক্তি এবং খালাস আলোচনা করতে গিয়ে এটা বলছিলাম। যে খালাস হইলো যে একবারে স্থায়ীভাবে মুক্তি। আর মুক্তি হলো সাময়িক সময়ের শর্ত সাপেক্ষে যখন কাউকে ছাড়া হয়। তো এই কোন ব্যক্তি অপরাধে দণ্ডিত হওয়ার পর সরকার কর্তৃক যে কোনো সময় শর্তে বা বিনা শর্তে তার দণ্ড স্থগিত রেখে বা দণ্ডের অংশ বিশেষ মওকুফ করে সাময়িক সময়ের জন্য যে মুক্তি দেয় তাকে কি বলে? প্যারোলে মুক্তি। তো এই প্যারোলে মুক্তি মূলত আমরা মৃত্যু জনিত কারণে বেশিরভাগ দেখি অল্প সময়ের জন্য সরকার এই মৃত্যুটা মঞ্জুর করে এই জামিনটা বা মুক্তিটা মঞ্জুর করে থাকেন। যে ৪০১ এ দণ্ড স্থগিত করা বা মওকুফ করার ক্ষমতা প্রথমেই দেখলাম যে সরকার চাইলে শর্তে বা বিনা শর্তে যে কোনো দণ্ড বা দণ্ডের অংশ ক্ষমা করতে পারে। এরপরে দ্বিতীয়তে পড়লাম যে যদি কোনো দণ্ড বা শাস্তি মওকুফের জন্য কেউ সরকারের নিকট আবেদন করে, তাহলে যেই আদালত ওই ব্যক্তিকে শাস্তি দিয়েছিল, সরকার সেই আদালতের কাছে এই আবেদনটা মঞ্জুর করা সঠিক হবে নাকি বেঠিক হবে, এই কারণ মতামত সহ নথি উপস্থাপনের জন্য বা নথি প্রেরণের জন্য সরকার কি করতে পারে? ওই বিচারককে নির্দেশ দিতে পারে। এরপরে বলা হচ্ছে যে কোন অপরাধীকে যেই সকল শর্তে, যেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এটার ১ এবং ৩ উপধারাটা গুরুত্বপূর্ণ। কোন অপরাধীকে যেই শর্তে তার দণ্ড স্থগিত করা হয়েছিল বা মাফ করা হয়েছিল, সে যদি এই কোনো একটা শর্ত লঙ্ঘন করে, তাহলে তার এই আদেশ, দণ্ড মওকুফের আদেশ বাতিল হয়ে যাবে এবং পুলিশ অফিসার তাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে এবং এটার সাথে পুলিশ রেগুলেশনস ১১২০ সম্পৃক্ত। এরপরে হলো ৪০২ ধারা দণ্ড রদ-বদলের ক্ষমতা। সরকার কোন দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা আসামি যে সময়ের জন্য দণ্ডিত হতে পারত তার অনধিক সময়ের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা দণ্ড যে কোনটিতে রদবদল করে একটা দণ্ড দিতে পারে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড আসামি যে দণ্ডের জন্য দণ্ডিত হতে পারত তার অধিক সময়ের সশ্রম বা বিনাশ্রম বা জরিমানা দণ্ড বা যে কোনো একটা দণ্ড দিয়ে এটাকে রদবদল করতে পারে, অর্থাৎ কমাইতে বাড়াইতে সরকারের কি আছে? ক্ষমতা আছে। এবং এই ক্ষেত্রে কি করতে হবে না? যে ব্যক্তি দণ্ডিত, শাস্তিপ্রাপ্ত যে ব্যক্তি, সেই ব্যক্তির অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে বলতেছে যে ৪০২ এর ক ধারা, এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য। এখান থেকে আসলে লিখিত হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু ৪০১ কিন্তু লিখিত হইতে পারে। দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা আলোচনা করুন, বা কোন কোন ক্ষেত্রে সরকার দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারে এটা আলোচনা করুন। অথবা ওই যে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে ৪০১ এর ৩ উপধারাটা টানা যাইতে পারে বা প্রাসঙ্গিক। আর ৪০২ হইলো যে এমসিকিউ এর জন্য রদবদল করতে পারে ৪০২ অনুসারে। ৪০২ এর ক তে বলতেছে যে মৃত্যুদণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। সরকারকে বলতেছে যে ৪০১ বা ৪০২ ধারায় যে ক্ষমতা অর্পণ করা হয়েছে তা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতিও প্রয়োগ করতে পারবে। তাহলে ৪০২ এর ক কার ক্ষমতা? রাষ্ট্রপতির ক্ষমতা। তিনি মৃত্যুদণ্ড স্থগিত বা মওকুফ করার কি ক্ষমতাবান। এরপরে ৪০৩ ধারাটা আপনারা ৩ টা স্টার দেন। এখানে গুরুত্বপূর্ণ ধারা, লিখিতর জন্য ও এমসিকিউ এর জন্য। এটা হলো যে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না। ওই যে আমরা একটা লিখিত প্রশ্ন হয়েছিল যে কোন কোন ক্ষেত্রে আসামির পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক। আসামি, আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে আসামি কি অপরাধ করলো এটা আসলে প্রাসঙ্গিক বিষয় না। আসামির পূর্বের অপরাধ বিবেচ্য না। কারণ একজন চোর যে কোনো সময় ভালো মানুষ হয়ে যাইতে পারে। সে অতীতে চুরি করছে, এই কারণে ভবিষ্যতেও সে খারাপ কাজ করবে, এটার কোনো যৌক্তিক কারণ নাই। এই কারণে ফৌজদারি অপরাধে আসলে পূর্ববর্তী দণ্ড অপ্রাসঙ্গিক। তবে কতিপয় ক্ষেত্রে প্রাসঙ্গিক। সর্বপ্রথম যেটা, সেটা হলো বর্ধিত দণ্ড দেওয়ার জন্য। কোন একজন ব্যক্তি একটা অপরাধ করার পর আমরা যখন চার্জ গঠনের অধ্যায়টা আলোচনা করলাম, তখন কিন্তু দেখলাম যে চার্জ গঠনের সময় কি করতে হবে? পূর্বে যদি কোনো দণ্ড পায়ে থাকে সেটা চার্জে উল্লেখ থাকতে হবে। অথবা রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় যদি জানতে পারে যে আসামি পূর্বে একটা দণ্ড পাইছে, তাহলে সেই দণ্ডটা কি করবে? ইনক্লুড করতে পারবে যে কোনো সময় রায় ঘোষণার পূর্বে। তো বর্ধিত দণ্ড দেওয়ার ক্ষেত্রে বর্ধিত দণ্ডের প্রধান শর্তই হলো যে সে এই অপরাধটা পূর্বে করে ৩ বছর বা ততোধিক শাস্তি পাইছে। তাহলে একজনকে যখন বর্ধিত দণ্ড দিবে, তাহলে পূর্বে যে শাস্তি পাইছে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করে কি?
ওই দণ্ডের আদেশ দ্বারা সে যে আগে একটা ৩ বছরের বেশি শাস্তি পাইছে এই দণ্ড লাগে। এইখানেও এই এক এক বিষয়ে ২ বার বিচার নিষিদ্ধকরণের জন্য। ধরেন আমার নাম মেহেদী হাসান। আমি আ কোনো একটা কারণে আ ধরেন একজনকে কে খুন করার অপরাধে একটা শাস্তি পাইলাম। তো এটা মিথ্যা একটা মামলা ছিল। আমাকে মিথ্যাভাবে সাজাইয়া শাস্তি দেওয়া হইল। আমি এই শাস্তি খাটার পর যদি আমি দেখি যে এই লোক বেঁচে আছে, তো ওকে যদি আমি আবার খুনও করে ফেলি, আমার কিন্তু এই বিষয়ে আর বিচার হতে পারবে না। মানে একবার আমি এই বিষয়ে শাস্তি খেটে ফেলছি, অথবা আমাকে খালাস দেওয়া হইলো কোনো কারণে। যেমন হলো ৩৪৫ ধারায় যেটা পড়লাম যে কোনো ব্যক্তির সাথে যদি আপোস মীমাংসা হয়ে যায়, তাহলে আসামি কি পাবে? খালাস পাবে। এই যে আসামি একবার খালাস পাইলো, পরবর্তীতে যদি আবার তাদের মধ্যে ঝগড়া হয়, এই মামলায় আর তাকে ডাকতে পারবে না। অথবা একবার যদি তাকে শাস্তি দেয়, ২ টা বিষয় হইতে পারে। একটা মামলা হলে কি হয় শাস্তি দেয় নইলে খালাস পায়। যদি শাস্তিও দেয় অথবা যদি খালাসও দেয়, এই মামলায় পুনরায় আর কি করা যাবে না? বিচার করা যাবে না। অর্থাৎ একটা অপরাধে একবারই মামলা হয়, একবারই শাস্তি হয় অথবা একবারই খালাস হয়। এই মামলায় ২য় বার আর কোন কার্যক্রম গ্রহণ করা যাবে না। ৪০৩ এর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একই মামলায় দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি ২য় বার কি করা যাবে না? পুনরায় বিচার করা যাবে না। এবং এটা সাক্ষ্য আইনের কি ৪০ ধারা ২ টা কিন্তু একই বিষয়। সাক্ষ্য আইনের ৪০ ধারায় বলছে যে এই পূর্ববর্তী দণ্ডের প্রাসঙ্গিকতা। এই খালাস অথবা দণ্ড প্রমাণের জন্য পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক। এরপরে যাই ৪০৫ ধারা। এখানে মূলত আপিলের বিষয় আসছে যে প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারে আবেদন অগ্রাহ্য হলে সেখানে তার বিরুদ্ধে আপিল। আমরা ৮৮ তে পড়লাম যে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি এবং ৮৯ ধারায় পড়লাম যে আ এই প্রকৃত সম্পত্তি প্রত্যার্পণ বা ফেরত দেওয়ার পদ্ধতি। তো এই ৮৯ ধারার অধীন যদি কেউ কোনো আবেদন দাখিল করে এবং সেই আবেদন যদি নাকচ করে, তাহলে এই আদালতের আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। কারণ আপনি আপনার সম্পত্তি চাইছেন, আদালত যদি না দেয় তাহলে এই রায়ের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে ৪০৫ ধারা অনুসারে। এরপরে বলতেছে ৪০৬ ধারা শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেখার আদেশের বিরুদ্ধে আপিল। অর্থাৎ ওই যে ১০৬, ১০৭, ১০৬ এবং ৭ মিলায়া কি শান্তি রক্ষার মুচলেকা। ১০৮, ১০৯, ১১০ এই ৩ টা ধারা মিলাইয়া সদাচরণের মুচলেকা। এই মুচলেকার জন্য যদি কাউকে ১১৮ ধারা অনুসারে কি করে? শান্তি রক্ষা বা সদাচরণের জন্য জামানত দেওয়ার আদেশ দেয় যে আপনি ১,০০০ বা ৫,০০০ টাকা জামানত দিয়ে এই মুচলেকা সম্পাদন করবেন। তাহলে যেই ব্যক্তির প্রতি এই আদেশ দেওয়া হইলো সেই ব্যক্তি এই আদেশের বিরুদ্ধে কি করতে পারবেন? দায়রা আদালতে আপিল করতে পারবেন। তাইলে ৪০৫, ৪০৬ হলো আপিলের বিষয়। যদি প্রকৃত সম্পত্তি আপনি যিনি মালিক তিনি যদি এই সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আবেদন দাখিল করেন আর ওই আবেদন যদি নাকচ হয়, তাহলে সেই রায়ের বিরুদ্ধে ৪০৫ ধারায় আপিল করা যায়। ৪০৬ হলো শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার জন্য যাদের কি জামানত দেওয়ার আদেশ দিল আদালত। এই জামানত দেওয়ার যে আদেশ দিল এই আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল করা যাবে। এরপরে ৪০৭ ধারায় বলতেছে যে ২য় বা ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি আ কেউ দণ্ডিত হয় তাহলে সেই ব্যক্তি কি করতে পারবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে পারবে। এগুলা এমসিকিউ যদি আসে আরকি, খুব দুর্ভাগ্যক্রমে যদি আসে আরকি। তাইলে ২য় বা ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কেউ দণ্ড পায় বা ২য় বা ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তিকে শাস্তি দেয়, তাহলে সেই শাস্তির বিরুদ্ধে কোথায় আপিল করতে পারবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কি করতে পারবে? আপিল করতে পারবে। এরপরে হলো যে ৪০৮ ধারায় যুগ্ম দায়রা জজ বা ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনারা যদি কোনো ব্যক্তিকে শাস্তি দেন, তাহলে সেই ব্যক্তি কি দায়রা আদালতে আপিল করতে পারবেন। তবে যদি ৫ বছরের অধিক কারাদণ্ড দেন তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা ১২৪ এর পেনাল কোডের ১২৪ এর ধারা অনুসারে কাউকে শাস্তি দেন, সেই ক্ষেত্রে হাইকোর্টে যায় আপিল করতে হবে। আদালত একই। যুগ্ম দায়রা জজ বা ১ম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যদি কাউকে শাস্তি দেয়, ১ম ক্ষেত্রে বলা হচ্ছে যে দায়রা আদালতে আপিল করবে। আর বিশেষ কয়েকটা ক্ষেত্রে অর্থাৎ ৫ বছরের বেশি যদি কারাদণ্ড দেয় অথবা
মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি ১২৪ ক ধারার অপরাধের বিচারের দণ্ড প্রদান করা হয়, সেই ক্ষেত্রে হাইকোর্ট ২ টা ক্ষেত্রে, একটা হলো ৫ বছরের অধিক কারাদণ্ড, আর একটা হলো যে পেনাল কোডের ১২৪ ক ধারায় কোনো শাস্তি দিলে তখন হাইকোর্টের কাছে আপিল করতে হবে। এরপরে ৪১০ ধারাটা আমি এখন আলোচনা করব না, এখানে অনেকগুলো এমসিকিউ আছে। এটা হলো কোন ধারায়, মানে কোন আদালতের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করা যাবে। সংক্ষেপে যদি বলি যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে যদি কেউ দণ্ডিত হয়, তাহলে চিফ জুডিশিয়াল অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করতে হবে। এরপরে যদি যুগ্ম দায়রা জজ, যেটা হলো যে প্রথম শ্রেণী অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই ৩টা সমমান। এই ৩ শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে যদি কেউ দণ্ডিত হয়, তাহলে দায়রা দায়রা জজে দায়রা কোর্টে কি করতে পারবে? আপিল করতে পারবে। এরপরে এই যে যুগ্ম দায়রা জজ বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এরা যদি ৫ বছরের অধিক কারাদণ্ড দেয়, তাহলে হাইকোর্টে যায় আপিল করতে হবে। এরপরে হলো যে যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এই পেনাল কোডের ১২৪ ক ধারার কোনো বিচারে শাস্তি পায় কেউ, তাহলে হাইকোর্টে যায়া কি করতে হবে? আপিল করতে হবে ৪০৮ ধারায়। আর ৪১০ ধারায় বলতেছে যে কোন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কাউকে দণ্ড দেয়, তাহলে একমাত্র এর আপিল আদালত কোনটা? হাইকোর্ট। হাইকোর্ট ছাড়া আর কোনো আপিল করা যাবে না। দায়রা আদালত কি? হাইকোর্টের পরেরই। তো দায়রা আদালতে যদি বিচার হয়, তাহলে এটার আপিলকারী আদালত হইলো হাইকোর্ট। তাহলে এখান থেকে এমসিকিউ হইলে এইভাবে আসতে পারে যে দায়রা আদালতে বিচার্য কোনো অপরাধের বিষয়ে কোথায় আপিল করতে হবে, অথবা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে কোনো ব্যক্তি দণ্ডিত হলে তিনি কোন আদালতে কি করবেন? আপিল করবেন। এরপরে একটা প্রশ্ন, বাট অনেকগুলো ধারা থেকে উত্তর। এটা হলো যে কোন কোন ক্ষেত্রে কোন কোন রায়ের ক্ষেত্রে আপিল করা যায় না, কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না। এই অধ্যায়গুলো ৪১২, ১৩, ১৪ এই ৩টা ধারা এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরো কয়েকটা ধারা আছে। আমার একটা ভিডিও আছে, আমি এটা গ্রুপে দেখি দিয়ে দিব নে। তাহলে ৪১২ ধারায় হইতেছে যে আসামি যদি দোষ স্বীকার করলে ওটার বিরুদ্ধে আপিল চলবে না। অর্থাৎ আসামি যদি 164 দেয়, তাহলে এই 164 এর প্রেক্ষিতে যদি তাকে শাস্তি প্রদান করা হয়, তাহলে ওই দণ্ডের বিরুদ্ধে কি করতে পারবে না? আসামি আপিল করতে পারবে না। কারণ কি? সে নিজে, নিজে দোষ স্বীকার করেছে এবং দোষ স্বীকারের প্রেক্ষিতে তাকে আপিলের তাকে শাস্তি দেওয়া হইছে। তো নিজেই যখন দোষ স্বীকার করছে এবং দোষ স্বীকারের প্রেক্ষিতে যেহেতু শাস্তি দেওয়া হয়েছে, সেই কারণে তাকে কি করা যাবে না? আপিল করা যাবে না। তবে এই ক্ষেত্রেও আপিল করতে পারবে যদি সে আ আপিল করতে চায় যে তাকে পরিমাণের অতিরিক্ত শাস্তি দেওয়া হইছে। এই জিনিসটা যদি সে প্রমাণ করতে চায় বা এই বিষয়টাতে সে আপিল করতে পারবে। বাট দণ্ড বাতিলের জন্য কি করতে পারবে না? আপিল করতে পারবে না যে তার দণ্ডটা বাতিল করা হোক। কারণ সে তো নিজে কি বলছে? 164 বা স্বীকারোক্তি দিছে। সে অপরাধ করেছে মর্মে স্বীকার করেছে। এই সকল ক্ষেত্রে কি করা যাবে না? আপিল করা যাবে না। এরপরে বলছে তুচ্ছ মামলায় কোনো আপিল নাই। তুচ্ছ মামলা বলতে দায়রা আদালতে যদি ১ মাসের কারাদণ্ড দেয়, দায়রা আদালত যদি ১ মাসের কারাদণ্ড দেয়, আর অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অনধিক ৫০ টাকা জরিমানা দণ্ড প্রদান করে, তাহলে দণ্ডিত ব্যক্তি দণ্ডের বিরুদ্ধে কি করতে পারবে না? আপিল করতে পারবে না। প্রথমে বলতেছে যে দায়রা আদালত ১ মাসের কারাদণ্ড। দায়রা আদালত কি? অনেক বড় মাপের আদালত। এই আদালত মাত্র যদি কাউকে ১ মাসের কারাদণ্ড দেয়, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ইনারা যদি অনধিক ৫০ টাকা কাউকে জরিমানা করে, কেন তাকে ৫০ টাকা জরিমানা করলো এই নিয়ে সে আর অভিযোগ করতে পারবে না। তার এই দণ্ডের বিরুদ্ধে কি চলবে না? আপিল চলবে না। এরপরে বলতেছে যে সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল নাই। সংক্ষিপ্ত বিচার আমরা কোথায় পড়লাম? ২৬০ ধারায়। সেখানে দেখলাম যে অনধিক ২ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে। কারণ এইখানে বলতেছে যে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে যদি কাউকে শাস্তি প্রদান করা হয় এবং ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেট যদি কাউকে অনধিক ২০০ টাকা জরিমানা করে, তাহলে দণ্ডিত ব্যক্তি ওই দণ্ডের বিরুদ্ধে কি করতে পারবে না? আপিল করতে পারবে না। তাহলে এখানে ৪১২, ১৩, ১৪ এই ৩টা ধারাতে দেখলাম যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না। সর্বপ্রথম হলো যে আসামি যদি 164 বা স্বীকারোক্তি দেয় এবং স্বীকারোক্তির ভিত্তিতে যদি তাকে কোনো
দায়রা আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনো দণ্ড প্রদান করে, তাহলে ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবে না। এরপরে পাইলাম যে তুচ্ছ মামলা, যেটা হলো দায়রা আদালত যদি ১ মাসের কারাদণ্ড দেয়, আর চিফ জুডিশিয়াল অথবা মেট্রোপলিটন অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অনধিক ৳৫০ কাউকে জরিমানা দণ্ড করে, তাহলে ওই দণ্ডের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে না। এরপরে দেখলাম যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে, যেটা ২৬০ ধারায় বিচারটা করা হয়, অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের কোনো ম্যাজিস্ট্রেট যদি কোনো ব্যক্তিকে ৳২০০ জরিমানা করে অনধিক, তাহলে এই দণ্ডিত ব্যক্তি ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবে না। এরপরে আমরা চলে যাব, আরো অনেকগুলো ধারা আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ না, আমি একটু স্কিপ করলাম যত দ্রুত আগানো যায়। ৪৩৫ ধারাটা জাস্ট একবার রিডিং করে নিই আমরা। যে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ তার এখতিয়ারাধীন সীমার মধ্যে অবস্থিত কোনো নিম্ন ফৌজদারি আদালত কর্তৃক লিপিবদ্ধকৃত বা প্রদত্ত অভিমত বা শাস্তি বা আদেশের নির্ভুলতা, বৈধতা, অর্থাৎ যত ধরনের মামলার ডকুমেন্টস আছে এগুলার কি নথি তলব করতে পারেন। হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ তার অধীনস্থ যে কোনো আদালতের কাছ থেকে নথি তলব করতে পারেন ৪৩৫ ধারায়। আচ্ছা, রিভিশন একটা কথা আছে, দেখবেন যে প্রায় সময় বলা হয়। একটা মামলা হওয়ার পরে ১ম এ এটার আপিল করে। আপিল করে হাইকোর্ট পর্যন্ত যায়। হাইকোর্টেও গিয়ে আবার আপিল করা যায়। আপিল করার পরেও যদি সেটা খারিজ হয়, তখন রিভিশন করে। এই রিভিশনটা করে মূলত ফৌজদারি কার্যবিধি ৪৩৯ এর ক ধারা মোতাবেক। এখানে বলতেছে যে আদালত নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত কোনো দণ্ড বা আদেশের বৈধতা বা উপযুক্ততা বা কার্যক্রম সম্পর্কে তন্ন তন্ন করে পরীক্ষা করাকে রিভিশন বলে। অর্থাৎ তার রায় দেওয়ার মধ্যে কোনো ভুল আছে কিনা এইটা দেখাই হলো রিভিশন। এই জিআর মামলায় রাষ্ট্রপক্ষ বা এজাহারকারী রিভিশনের আবেদন করতে পারে। তাহলে একটা এমসিকিউ হইতে পারে যে জিআর বা পুলিশি মামলায় কে রিভিশন আবেদন করতে পারে? এখানে রাষ্ট্রপক্ষ বা এজাহারকারী বা বাদী রিভিশনের আবেদন করতে পারে। তবে কোন আদেশের বিরুদ্ধে দ্বিতীয়বার রিভিশন চলে না। একবার রিভিশনের পরে আর কিছু নাই। এই মামলা রাষ্ট্রপতির কাছে চলে যাবে যদি মাফ চাইতে বা অন্য কোন শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়। হাইকোর্টে ১ম এ আপিল হয়। আপিলের বিরুদ্ধে করা যায় পুনর্বিবেচনার জন্য, এবং সর্বশেষ হইলো এই রায়ের বিরুদ্ধে কি করা যায়? রিভিশন আ করতে হয়। এই রিভিশন যদি একবার হয়ে যায়, এই মামলা চূড়ান্ত শেষ। আর কোন ধাপ থাকে না। এরপরে চলে যাব ৪৬৪ ধারা। ৪৬৪ ধারা হইছে উন্মাদ আসামির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের পদ্ধতি। কোন আসামি উন্মাদ বা পাগল, তাইলে অনুসন্ধানকারী বা বিচারকারী ম্যাজিস্ট্রেটের যদি বিশ্বাস করার কারণ থাকে যে আসামি মানসিক অসুস্থ, ফলে আত্মপক্ষ সমর্থনে অপারগ, তাইলে যে ব্যক্তি হলো মানসিকভাবে অসুস্থ বা পাগল সে কি করতে পারবে না? সে যে নির্দোষ এটা তো দাবি করতে পারবে না। কারণ সে তার হিতাহিত জ্ঞান নাই। তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? উক্ত ব্যক্তিকে মানসিক সুস্থতা সম্পর্কে জেলার সিভিল সার্জন বা সরকার নির্দেশিত কোনো মেডিকেল অফিসার দ্বারা পরীক্ষা করাবেন, এবং সাক্ষী হিসেবে উক্ত সিভিল সার্জন বা মেডিকেল অফিসারের কি করবেন? জবানবন্দি গ্রহণ করবেন। তাহলে কোনো আসামি যদি পাগল হয়, এই মর্মে যদি আদালতে সন্দেহ হয়, তাহলে সন্দেহ না, যদি উনি পাগল কেউ দাবি করে বা বুঝতে পারেন, তখন তিনি জেলার সিভিল সার্জন কে? একটা জেলার সর্বোচ্চ ডাক্তারদের মধ্যে প্রশাসনিকভাবে উনি প্রধান। অথবা সরকার কর্তৃক নির্দেশিত মেডিকেল অফিসার দ্বারা তাকে কি করবেন? পরীক্ষা করাবেন এবং তাদের কি জবানবন্দি গ্রহণ করবেন। সিভিল সার্জন বা মেডিকেল অফিসারে কি করবেন? জবানবন্দি গ্রহণ করবেন। এবং ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসামি মানসিক অসুস্থ এবং আত্মপক্ষ সমর্থনে অপারগ, তাহলে তিনি অভিমত লিপিবদ্ধ করে মামলা স্থগিত রাখবেন। তাহলে এখান থেকে এমসিকিউ আসে, যদি কোন মামলার আসামি যদি উন্মাদ বা পাগল হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি সিদ্ধান্ত গ্রহণ করবেন? তিনি মামলা স্থগিত রাখবেন। এই মামলা কিন্তু আর চালাইতে পারবেন না। কেন চালাইতে পারবেন? আসামির অনুপস্থিতিতে কিন্তু বিচার চলে। বাট আসামি উপস্থিত, কিন্তু আসামি যদি পাগল হয়, কারণ কি? সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে না। কারণ সে মানসিকভাবে অসুস্থ। এই কারণে এই মামলা কি করবেন? স্থগিত রাখবেন। এটা হলো কি? ম্যাজিস্ট্রেট আদালত। এরপরে দায়রা আদালতে ৪৬৫ ধারায় বলছে যে উন্মাদ ব্যক্তির ক্ষেত্রে দায়রা আদালতের পদ্ধতি। দায়রা আদালতে বিচারের সময় কোন ব্যক্তি মানসিক অসুস্থতার কারণে যদি আত্মপক্ষ সমর্থনে কি হয়? অপারগ হয়, তাহলে
প্রথমে আদালত ওই মানসিক অসুস্থতা ও সামর্থ্যের বিষয়ে বিবেচনা করবে যে আসলে সে মানসিক অসুস্থ কিনা এবং তার আত্মপক্ষ সমর্থনের সামর্থ্য আছে কিনা। এবং আদালত যদি নিশ্চিত হয় যে ঘটনা সত্য বা সে পাগল, তখন মামলার কার্যক্রম তিনিও স্থগিত রাখবেন। তাইলে ৪৬৪ তে হইলো ম্যাজিস্ট্রেট আদালতে। ম্যাজিস্ট্রেট আদালত যদি দেখে কোনো আসামি পাগল, তাহলে তিনি কি করবেন? জেলা সিভিল সার্জন বা সরকারি অন্য কোনো ডাক্তারের মাধ্যমে তাকে পরীক্ষা করবেন এবং সিভিল সার্জন বা ডাক্তারের কি করবেন? জবানবন্দি গ্রহণ করবেন এবং পরবর্তীতে এই রোগীর জন্য বা মানসিক অসুস্থ আসামির জন্য তিনি আত্মপক্ষ যতক্ষণ পর্যন্ত সমর্থন না হবে, আত্মপক্ষ সমর্থনে যতক্ষণ পর্যন্ত পারক না হবেন বা তার হিতাহিত জ্ঞান যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কি থাকবে? মামলা স্থগিত থাকবে। আর একই কাজ করবে ৪৬৫ তে দায়রা আদালত। শুধু এখানে উনি ডাক্তারদের উনি নিজে বিবেচনা করবেন যে আসলে এই অসুস্থতার বিষয় এবং অসামর্থ্যের বিষয়ে আসামির। তখন তিনিও অভিমত লিপিবদ্ধ করে এই মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত রাখবেন। এরপরে যখন কোনো আসামি মানসিক অসুস্থ এবং আত্মপক্ষ সমর্থনে অপারগ বলে সাব্যস্ত হয়, তখন সংশ্লিষ্ট মামলা জামিন গ্রহণের উপযোগী হোক বা না হোক, তার যথাযথ যত্ন নেওয়া হবে মর্মে পর্যাপ্ত জামানতে ম্যাজিস্ট্রেট বা আদালত তাকে কি করতে পারবেন? মুক্তি দিতে পারবেন। মানে হলো আসামি যদি পাগল হয়, তাহলে এই আসামিকে কি দেওয়া যাবে? মুক্তি দেওয়া যাবে। এই অপরাধটা জামিনযোগ্য হোক বা জামিন অযোগ্য হোক। তাইলে ৪৯৭ ধারা যখন আমরা পড়ি যে জামিন অযোগ্য অপরাধে কখন আসামিকে মুক্তি দেওয়া যায়, এই ৪৬৬ র ১ উপধারাও কিন্তু চলে আসে। আসামি যদি মানসিকভাবে অসুস্থ এবং আত্মপক্ষ সমর্থনে অসমর্থ হয়, তখন সংশ্লিষ্ট মামলা জামিন গ্রহণের উপযোগী হোক বা না হোক, মানে হইল যে অপরাধটা জামিনযোগ্য হোক অথবা জামিন অযোগ্য হোক, তার যথাযথ যত্ন নেওয়া হবে। এই মর্মে পর্যাপ্ত জামানতে ম্যাজিস্ট্রেট বা আদালত তাকে কি করতে পারবেন? মুক্তি দিতে পারবেন। অর্থাৎ তার আত্মীয়স্বজন যদি বলে, "হ্যাঁ, তাকে আমরা এখন চিকিৎসা করাবো", তখন কিন্তু তাকে মুক্তি দিবে। কিন্তু চিকিৎসা না করানোর শর্তে কেউ করলে এক্ষেত্রে কিন্তু মুক্তি দিবে না। তাইলে যথাযথভাবে তার চিকিৎসা করা হবে এই মর্মে যদি কেউ আবেদন দেয়, তখন ম্যাজিস্ট্রেট বা আদালত তাকে মুক্তি দিতে পারবে। আর মামলাটা যদি এমন হয় যে জামিন দেওয়া উচিত নয় বা পর্যাপ্ত জামানত দেয়া না হয়, তখন ম্যাজিস্ট্রেট বা আদালত উপযুক্ত স্থান ও পদ্ধতিতে আসামিকে কি করবেন? নিরাপদ হেফাজতে আটক রাখার নির্দেশ দিবেন এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে সরকারকে রিপোর্ট দিবেন। ধরেন মামলাটা এমন প্রকৃতি যে আসামিকে ছেড়ে দেওয়া খুবই ভয়ের বিষয়, ঝামেলা। তখন আ এই ক্ষেত্রে জামিন দেওয়া থেকে বিরত থাকবেন এবং অথবা আরেকটা কারণে জামিন দেওয়া থেকে বিরত থাকবেন, যেটা আগেই বললাম যে পর্যাপ্ত পরিমাণ অর্থ বা জামানত কেউ দিতে রাজি না হয়, সেই ক্ষেত্রে আসামিকে ছেড়ে না দিয়ে নিরাপদ হেফাজত, অর্থাৎ মানসিক কোনো হাসপাতালে অথবা তাকে কেয়ারিং করা হবে এরকম কোনো জায়গায় আটক রাখার নির্দেশ দিয়ে বিষয়টা সরকারকে অবহিত করবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু পাগলাগারদে রাখার আদেশ দিতে পারবে আদালত। এরপরে আমরা ৪৬৮ তে দেখব যে এই ব্যক্তি যদি এই আসামি যদি পুনরায় হাজির হয় বা হাজির করা হয়, ম্যাজিস্ট্রেট আদালত তাকে কি করবে? আত্মপক্ষ সমর্থনে সক্ষম বলে মনে করলে তার অনুসন্ধান বা বিচার কার্যক্রম অগ্রসর হবে। অর্থাৎ আসামি সুস্থ হয়ে গেল, তখন কি করতে পারবে? আসামির পুনরায় অনুসন্ধান বা বিচার করতে পারবে। এরপরে ম্যাজিস্ট্রেট বা আদালত যদি তখনও আসামিকে আত্মপক্ষ সমর্থনে অপারগ বলে মনে করেন, তাহলে কি পুনরায় এই আইনের ৪৬৪, ৪৬৫, ৪৬৬ দ্বারা ব্যবস্থা অনুসন্ধান বা ব্যবস্থা অনুসারে কার্যক্রম গ্রহণ করবেন। অর্থাৎ আদালতে আবার তাকে নিয়ে আসা হইলো, আনার পরে আবারও দেখলো কি সে অসুস্থ। তাইলে আবার ওই যে ৪৬৪ বা ৪৬৫ বা ৪৬৬ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন। তাইলে পাগলের আসলে বিচার করা যায় না। পাগলের কি মামলা স্থগিত রাখতে হয়। মামলা কার্যক্রম স্থগিত রাখতে হয়। এরপরের ধারাটা গুরুত্বপূর্ণ আছে বুঝার ক্ষেত্রে। এখানে বলছে আসামি যখন পাগল মর্মে প্রতীয়মান হয়, অর্থাৎ অপরাধ সংগঠনের সময় যদি আসামি পাগল হয়, তাহলে আমরা কি জানি? পাগলের কোনো কাজই অপরাধ নয়। তাইলে অপরাধ সংগঠনের সময় আসামি মানসিকভাবে অসুস্থ ছিল, অথবা কিন্তু অনুসন্ধান বা বিচারের সময় যদি আসামি যদি মানসিকভাবে সুস্থ বলে প্রতীয়মান হয়, তাহলে আদালত তার বিচার কার্যক্রম চালিয়ে যাবেন। অপরাধ সংগঠনের সময় আসামি মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু অনুসন্ধান বা বিচারের সময় একটু দেখে লইতো, এটা তো উল্টা পড়তেছি। ৪৬৯
আজকে মনে হয় শেষ করতে পারবো না পুরাটা। ইনকোয়ারি বা অনুসন্ধান বা বিচারের সময় আসামি যদি মানসিকভাবে সুস্থ বলিয়া প্রতীয়মান হয় এবং উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ হইতে ম্যাজিস্ট্রেট বা অবস্থান অনুযায়ী আদালত সন্তুষ্ট হন যে আসামি এমন একটি কার্য করিয়াছে সে মানসিক সুস্থ থাকিলে অপরাধ বলিয়া গণ্য হইত। তখন কার্যটি করা হয়েছিল তখন মানসিক অসুস্থ অবশ্যই তো সে কাজে প্রকৃতি বা অসম্মত ছিল তাহলে ম্যাজিস্ট্রেট বা অবস্থান অনুযায়ী আদালত কাজ চালাইয়া যাইবেন। ভাষ্যেও তো ভালো কিছু লেখা নাই। আচ্ছা এটা বাদ দেই। ৪৭০ ধারায় যায় উন্মাদের কারণে খালাসের রায়। আদালতের নিকট যদি প্রতীয়মান হয় আসামি অপরাধ সংগঠনের সময় উন্মাদ ছিল, যে কাজটি করেছে তা বেআইনি বলে বুঝতে অক্ষম তাহলে ম্যাজিস্ট্রেট তাকে কি করবেন? খালাস দিয়ে দিবেন। অর্থাৎ অপরাধ করার সময় যদি কোন ব্যক্তি পাগল ছিল, পাগল অবস্থায় কোনো অপরাধ করছে। আর এর আগেরগুলা কি পড়লাম যে, তার যখন বিচার হচ্ছে তখন যদি সে পাগল হয়ে যায়, বাংলা সিনেমায় দেখি যে হাসা শুরু করছে। খুন করে এসে হাসা শুরু করছে এবং বলে যে সে পাগল হয়ে গেছে। তখন তার মামলা কি করে? স্থগিত করে দেয়। আর এই ৪৭০ ধারাটা হচ্ছে যে অপরাধ করার সময় সে পাগল ছিল। অপরাধটা যে করতেছে এটা সে বুঝতে পারে নাই। এই বুঝতে অক্ষম ছিল। তখন ম্যাজিস্ট্রেট তাকে কি করবে? খালাস দিয়ে দিবে ৪৭০ ধারা মোতাবেক। এরপর ৪৭১ উন্মাদের কারণে খালাসপ্রাপ্ত ব্যক্তিকে নিরাপদ হেফাজতে রাখতে হবে। বিচারকারী ম্যাজিস্ট্রেট বা আদালত যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ স্থানে ও পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে কি করতে হবে? নিরাপদ হেফাজতে রাখার আদেশ দিবেন এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে সরকারকে রিপোর্ট করবেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি উন্মাদ হয় এবং এই কারণে যদি তাকে খালাস দেওয়া হয়, তাহলে আদালত যদি মনে করে ওই পাগল ব্যক্তিকে কি নিরাপদ হেফাজতে রাখা জরুরি, তাহলে আদালত যেরকম মনে করবেন ঐরকম আদেশ দিবেন এবং আদেশের বিষয়ে সরকারকে জাস্ট অবহিত করবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু পাগলা গারদে রাখার আদেশ দিতে পারবেন আদালত। তাহলে কোন ব্যক্তি একটা অপরাধ করেছে, তা করার পর যদি কোন আদালতে তার বিচার হয়, বিচারের সময় আদালত তাকে খালাস দিয়ে দিবেন। কারণ অপরাধটা করেছে সময় তার এই কাজটা যে অপরাধ, বেআইনি এটা সে বুঝতে অক্ষম ছিল। আমরা জানি অপরাধের ২ টা উপাদান। একটা হলো মেনস্রিয়া, একটা একটাশ্রিয়া। একটাশ্রিয়া হলো সে কাজটা করবে এই করাটা। আর মেনস্রিয়া হলো যে দোষী মন অর্থাৎ সে যে এটা ইনটেনশন টা তার ছিল কিনা অপরাধটা করার। এখানে পাগলের কি ছিল না? ইনটেনশন ছিল না। সে কাজটা করেছে। মেনস্রিয়া সম্পন্ন হইছে বাট একটাশ্রিয়া সম্পন্ন হইছে বা মেনস্রিয়াটা অনুপস্থিত ছিল। তার কোনো ইনটেনশন ছিল না অপরাধটা করার বা এটার হিতাহিত জ্ঞান ছিল না। এই কারণে তাকে খালাস দেওয়া হয়েছে। খালাস দেওয়ার পর আদালত চাইলে তাকে নিরাপদ হেফাজতে রাখার জন্য অথবা পাগলাগারদে রাখার জন্য আদেশ দিতে পারবেন। তবে সরকারকে এই বিষয়টাকে কি করতে হবে? অবহিত করতে হবে। এরপরে ৩৭৩ হইলো যে এই যে পাগল ব্যক্তির মামলা যে স্থগিত করা হইলো, তখন যখন সে আত্মপক্ষ সমর্থনের যোগ্য হবে তখনকার পদ্ধতি। কারাগারে আটক ব্যক্তির ক্ষেত্রে কারা মহাপরিদর্শক অথবা পাগলাগারদে আটক ব্যক্তির ক্ষেত্রে পাগলাগারদের কমপক্ষে ২ জন পরিদর্শক যদি প্রত্যয়ন করেন যে আটককৃত ব্যক্তি বা যে পাগল আছে সে কি আত্মপক্ষ সমর্থনে সক্ষম। তাহলে ম্যাজিস্ট্রেট এই আইনের ৪৬৮ ধারা অনুসারে তার বিচার বা অনুসন্ধান পুনরায় কি করতে পারবেন? অগ্রসর হতে পারবেন। তাইলে একটা হলো কারাগারে যদি থাকে সেই উন্মাদ বা পাগল ব্যক্তি তাইলে কারা মহাপরিদর্শক অর্থাৎ আইজি প্রিজন। আইজি প্রিজন আর হইলো যে পাগলাগারদের ক্ষেত্রে হইলো কমপক্ষে ২ জন পরিদর্শক পদবীর কর্মকর্তার কি লাগবে? প্রত্যয়ন বা সার্টিফিকেট লাগবে যে, যে ব্যক্তিকে পাগলাগারদে রাখা হয়েছিল সেই ব্যক্তি এখন সুস্থ। সেই ব্যক্তি নিজের ভালো-মন্দ বুঝে অর্থাৎ আত্মপক্ষ সমর্থন করতে সক্ষম। তখন ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই ব্যক্তিকে ওই ব্যক্তির যে অপরাধটা বা মামলাটা স্থগিত রাখা হয়েছিল এটা কি করবেন? পুনরায় অনুসন্ধান বা বিচার কার্যক্রমে অগ্রসর হবেন। এরপরে ৪৮০ ধারা বলতেছে যে কেউ যদি আদালত অবমাননা করে সেই ক্ষেত্রে কি? অর্থাৎ আদালতে গিয়ে আদালতকে অবমাননা করলো। কোন ফৌজদারি বা দেওয়ানি বা রাজস্ব আদায়ে আদালতের দৃষ্টিগোচরে দণ্ডবিধির ১৭৫, ১৭৮, ১৭৯, ১৮০ এবং ২২৮ এই পেনাল কোডের এই ৫ টা ধারায় বর্ণিত কোন অপরাধ করা হইলে আদালত অপরাধীকে কি করতে পারবেন? হাজতে আটক রাখার ব্যবস্থা করতে পারবেন বা আদেশ দিতে পারবেন। এবং অপরাধটি আমলে নিয়ে অপরাধীকে কি অনধিক ৳২০০ অর্থদণ্ড অথবা জরিমানা অনাদায়ে ১ মাস কারাদণ্ড পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারবেন।
তাইলে ঐদিন এসআই আলামিন স্যারের ক্লাসে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল যে, সিআরপিসির কোন ধারায় শাস্তি আছে? আরো কিছু ধারা আছে শাস্তি। এইখানে কিন্তু একটা শাস্তির ধারা পাইলাম যে সিআরপিসি কি? পদ্ধতিগত আইন। এটা হলো পদ্ধতিগত আইন। কিন্তু এখানে কিন্তু শাস্তি আছে। কি? আদালত অবমাননার শাস্তি। আদালত অবমাননার শাস্তি কি? অনধিক ৳২০০ অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড। তাইলে এখান থেকে ২-৩ টা এমসিকিউ হইতে পারে। একটা হলো যে আদালত অবমাননার শাস্তি কি? অনধিক ৳২০০ অর্থদণ্ড। এরপরে আসতে পারে যে আদালত অবমাননার অর্থদণ্ড অনাদায়ে কি ধরনের কারাদণ্ড প্রদান করা হয়? বিনাশ্রম। আবার আদালতের অর্থদণ্ড অনাদায়ে কতদিন পর্যন্ত কারাদণ্ড প্রদান করা যায়? ১ মাস পর্যন্ত কারাদণ্ড প্রদান করা যায়। তাইলে দেখেন একটা ধারা থেকে ৩ টা ৪ টা এমসিকিউ বানানো যায় কিন্তু। তাইলে ৪৮০ ধারাটা এমসিকিউ লিখে রাখেন এবং এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এর ধারা। এরপরে ৪৮৪ ধারায় যাই, আত্মপক্ষ বা ক্ষমা প্রার্থনা করলে অপরাধীর অব্যাহতি। আইন অনুসারে করতে বাধ্য হওয়া সত্ত্বেও কোনো কাজ করতে অস্বীকার করা বা কোনো না করা বা ইচ্ছাকৃতভাবে অবমাননা করার জন্য কোনো আদালত অত্র আইনের ৪৮০ বা ৪৮২ ধারার অধীন কোনো অপরাধীকে শাস্তি দান করলে উক্ত অপরাধী যদি আদালতের আদেশ মেনে নিয়ে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আদালত তাকে কি করতে পারেন? রেহাই দিতে পারেন অথবা তার দণ্ড মওকুফ করতে পারেন। মানে আদালত অবমাননা করে যদি কেউ তারপরে যদি সে ক্ষমা প্রার্থনা করে নিঃশর্ত, তাইলে আদালত চাইলে ৪৮৪ ধারায় তাকে ক্ষমা করতে পারেন। আমাদের একজন আইজিপি স্যারের চাকরি গেছিল কিন্তু এই ক্ষমা প্রার্থনা না করার কারণে। এটা হলো কালা মানিক বা ওই হাইকোর্টের বিচারপতি যে মানিক আছে, উনার আ একটা দায়ের করা একটা অভিযোগের প্রেক্ষিতে উনি গাড়ি দিয়ে যাচ্ছিলেন, উনাকে সার্জেন্টে কি করে নাই? সালাম দেয় নাই। এই সালাম দেওয়া না নিয়ে উনি কৈফিয়ত তলব করছিল এবং কৈফিয়ত তলব করার প্রেক্ষিতে আইজি স্যার উত্তর দিছিল যে, এই ক্ষেত্রে আসলে কি করতে বাধ্য না। এই ক্ষেত্রে আসলে কেবল জাতীয় সংসদের পতাকাবাহী গাড়ি দেখলেই পুলিশ বা সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ সালাম দিতে বাধ্য, অন্য কাউকে সালাম দিতে বাধ্য না। এটা দেওয়ার পরে উনাকে আবার কৈফিয়ত তলব করে এবং এইভাবে করতে উনাকে সর্বশেষ মনে হয় ৳২,০০০ অর্থদণ্ড করে। কিন্তু তিনি শেষ পর্যন্ত কি করেন নাই? ক্ষমা প্রার্থনা করেন নাই এবং সর্বশেষে রাষ্ট্রপতি উনাকে ক্ষমা করছে এই শাস্তির, এইজন্য উনি পেনশন পাইছিল। কিন্তু উনার কিন্তু চাকরি চলে গেছিল আইজি স্যারের এবং রানিং আইজি কিন্তু উনি। রানিং আইজি ছিল এবং এই একটা কারণে আদালত অবমাননার কারণে উনার চাকরি চলে গেছিল এবং আদালত লিখছিল যে তার এই অ্যাপোলজি সর্বশেষে উনি ক্ষমা চাইছিল কিন্তু লিখছিল যে হিজ অ্যাপোলজি কামস ফ্রম হিজ পেন নট ফ্রম হিজ হার্ট। অর্থাৎ তার এই অ্যাপোলজিটা তার হৃদয় থেকে আসে নাই, তার কলম থেকে আসছে। এইজন্য ফাইনালি তার আর এই অ্যাপোলজিটা গ্রহণ করা হয় নাই। তো যার কারণে হলো যে একজন আইজিপি স্যারের চাকরি চলে গেছিল। এখন এই ৪৮৪ ধারাটা হলো যে আদালতে যদি ক্ষমা প্রার্থনা করেন বলে রাখি যে এই সাথে ইন্সপেক্টর এবং সম্ভবত ডিসি উনাদেরকেও কিন্তু কৈফিয়ত তলব করা হয়েছিল একই সাথে। উনারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছিলেন। এইজন্য উনাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। কিন্তু আইজিপি স্যার এর উত্তর দিছিলেন যে আসলে উনি সালাম পান না বা উনাকে সালাম দিতে বাধ্য না। কিন্তু ওইখানে যে বিষয়টা শব্দ ছিল যে কালার ফ্ল্যাগ। এখন এই কালার ফ্ল্যাগ এর কোনো ডেফিনিশন ছিল না আইনে। মানে এই কালার ফ্ল্যাগ বলতে আসলে কোনটাকে বোঝায়? তো উনি যেটা উত্তর দিছিলেন আইজিপি স্যার যে কালার ফ্ল্যাগ বলতে কেবল বাংলাদেশের স যে পতাকা আছে এই পতাকাবাহী, অন্য কোনো পতাকা না। পরে হাইকোর্ট এই বিষয়ে একটা তাদের কি করে রায় দেয় এবং ওই রায়ে উল্লেখ করে দেয় বাংলাদেশের জাতীয় পতাকা, হাইকোর্টের পতাকা সহ আরো পরবর্তীতে গেজেট দ্বারা যেই পতাকাগুলাকে এই অন্তর্ভুক্ত করা হবে সেই পতাকাদেরকে কি সালাম দিতে বাধ্য থাকবে। এবং এ এ এ এটা এটা নিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আছে একটা চ্যানেলে আমি দেখছিলাম। এখন হয়তো খেয়াল নাই। পাইলে আমি দিবনি। ডিটেইলস আপনার তখন আরো ডিটেইলস এ জানতে পারবেন। তাইলে ৪৮৪ ধারাটা মূলত হলো যে এই আদালতকে যদি কেউ অবমাননা করে, অবমাননা করার পর যদি মাফ চায় তাহলে আদালত কি করতে পারবে? তাদের দণ্ড মওকুফ করে দিতে পারবে বা রেহাই করে দিতে পারবে। আর ৪৮০ ধারা হলো আদালত অবমাননার শাস্তি ৳২০০ অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড। এবং তাকে কি করতে পারবে? আটক রাখতে পারবে আদালত চাইলে। এবং এটা কিন্তু সিনেমার মধ্যে দেখবেন। যতক্ষণ পর্যন্ত সেই মামলা কার্যক্রম পরিচালনা চলে, ততক্ষণ পর্যন্ত যেকোনো ব্যক্তিকে আটক রাখে আদালত। আজকে শেষ করা যাবে না। আরো অনেকগুলো আছে। ৪৯১ আরো অনেকগুলো ধারা আছে। আজকে মনে হয় আর শেষ করতে পারব না। কালকে দিন লাগবে এটা।
আজকে বোধহয় এখানেই রাখি।